হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 20, লেখিকা সাবিয়া খান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সাদা শুভ্র বর্ণের সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে মায়া। হাতে ক্যানোলা লাগানো, রুমের সব কিছু শুভ্র, বলতে গেলে ধবধবে সাদা, এমনকি তার পরনের গাউনটাও সাদা। আগে এরকম সাদার মধ্যে থাকতে বেশ অস্বস্তি লাগতো তার কাছে, কিন্তু ইদানিং অভ্যেস হয়ে গিয়েছে, ঠিক যেমন দিহানকে ছাড়া থাকাতে অভ্যস্ত হয়ে গেছে। দিহানের কথা মাথায় আসতেই চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। একাই একই বাড়িতে থাকে তারা, অথচ তাদের মধ্যে কত দূরত্ব। মায়ের অ্যাক্সিডেন্টের 2 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 2 মাসে অনেক কিছু বদলে গিয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যে জিনিস পরিবর্তন হয়েছে তা হচ্ছে দিহানের ব্যবহার। দিহান আর আগের মতো মায়াকে ঠিক ভালোবাসে না। আচ্ছা, ভালোবাসা নামক বস্তু বা অনুভূতি আদৌ কি কমে? এটা ভেবে পায় না মায়া। দরজা খোলার শব্দে সেদিকে তাকালো মায়া। দিহান রুমের ভিতরে প্রবেশ করলো। কালো রঙের একটা পোশাক পরিধান করে রয়েছে সে। পুরুষ মানুষকে কালোতে বেশি সুন্দর লাগে। এতদিনে দিহানের রূপ মনে হয় আরও বৃদ্ধি পেয়েছে। মায়াকে দেখে একটা হাসি দিল দিহান। ব্যাস, ওটাই যথেষ্ট ছিল মায়াকে ঘায়েল করার জন্য। দিহানের এই হাসিগুলো কোথাও গিয়ে বড্ড লাগে মায়ার। মায়ার মতো অভিযোগ ছিল দিহানের উপর, তা মুহূর্তে গলে পানি হয়ে গেল। কিন্তু কোথাও কিঞ্চিত অভিমান মাথাচাড়া দিয়ে উঠল, যার দরুন দিহানের থেকে চোখ সরিয়ে উল্টো দিকে তাকালো। উল্টো দিকে রয়েছে ড্রেসিং টেবিল। সে হিসেবে মায়ার দৃষ্টি একদম আয়নাভেদ করে বিপরীতে দিহানের উপরে এসে ঠেকল। সাথে সাথে মায়া তার দৃষ্টি বন্ধ করে ফেলল। আর শীতে এখন আর নিজের মুখমণ্ডল দেখতে ভালো লাগে না তার। অ্যাক্সিডেন্টের এর ফলে একটা বিশ্রী দাগ পুরো মুখমণ্ডলের জায়গা করে নিয়েছে। যদিও দাগটাতে তাকে খুব একটা অসুন্দর দেখায় না, তবুও মনের মধ্যে কোথাও একটা খুঁতখুঁতে ভাবটা থেকেই যায়। মায়ের অবস্থা দেখে একগাল হাসল দিহান। হাসির মধ্যেও একটা চাপা কষ্ট অনুভব করতে পারছে সে। খুব শীঘ্রই যে তার জানটাকে তার থেকে আলাদা করে ফেলবে মানুষ। মায়ামতি, দিহানের কণ্ঠে নিজের নাম অনেক দিন পর শুনতে পেল মায়া। ডাকটা শুনে ক্রন্দন ঠেকাতে মায়া নিজের দন্ত দিতে অধর চেপে ধরল। মায়ার থেকে সাড়া না পেয়ে দিহান আবারও ডাকলো, মায়ামতি গো। এবার তাকালো মায়া তার দিকে, নয়ন ভর্তি অশ্রু তার। দিহান গিয়ে মায়ার পাশে বসলো। মায়ার চিবুকে একটা চুম্বন প্রদান করে তার বুকে মাথা রাখলো দিহান। বাস্তুহারা যদি হুট করে থাকার জন্য কোনো জায়গা খুঁজে পায় তাহলে যেমন খুশি হবে, ঠিক তেমনি খুশি এখন মায়া হচ্ছে। আজ কতদিন পর দিহানের স্পর্শ অনুভব করতে পারল। দিহানের এই একটা স্পর্শের জন্য সে কতকাল তৃষ্ণার্ত ছিল। আজ সেই তৃষ্ণা মিটল। মায়ামতি, তুমি কেমন আছো? অভিমানী কণ্ঠে মায়ের উত্তর, আজ সময় হলো আপনার আমার কাছে আসতে? এতদিন মনে ছিল আমার কথা? মনে তো সব সময় থাকে মায়ামতি, কিন্তু আমি যে নিরুপায়, কচুর নিরাপয়। আপনি জানেন আমি কত কেঁদেছি। জানি তো, কিন্তু আরও যে কাঁদতে হবে তোমার। মানে? মায়ার বুক থেকে মাথা উঠালো দিহান। তার দিকে আর তাকালো না। দৃঢ়তার সাথে বলল, তোমার স্যালাইন শেষ মায়া। সেই সাথে এ বাড়ি থাকার সময়সীমাও। এখন তোমার চলে যেতে হবে। দিহানের কথা শুনে বজ্রহাতের মতো হয়ে গেল মায়া। একটা ঢোক গেলে দিহানকে প্রশ্ন করলো, আপনি মজা করছেন তাই না? না, আপনি মজা করছেন আমি জানি, ভুল জানো। আপনি এরকম করতে পারেন না। পারি করতে। তোমার মা এসেছে, তোমাকে নিয়ে যাবে এখন। বিছানা থেকে উঠে দাঁড়ালো দিহান। মায়ার দিকে একবার তাকিয়ে দরজার দিকে পা বাড়ালো। এতক্ষণ নির্লিপ্ত থাকলেও দিহানকে যেতে দেখে মায়ার হুঁশ ফিরল। হাতে থেকে ক্যানোলা টান দিয়ে খুলে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু পারল না, মেঝেতে পড়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় পায়ে আঘাত পাওয়ার কারণে হাঁটতে পারে না মায়া। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে মায়া, কিন্তু দিহান তার কথা শুনল না, চলে গেল তার দৃষ্টির বাইরে।
মেঝেতে পড়ার কারণে পায়ে বেশ আঘাতপ্রাপ্ত হলো মায়া। এদিকে ক্যানোলা টান দেওয়ার কারণে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ওই অবস্থায় মাটিতে বিলাপ করে কাঁদছে, মুখ দিয়ে জোরে জোরে আওড়াচ্ছে। এগুলো স্বপ্ন, সব স্বপ্ন, বাস্তব নয়। না মায়া, তুমি ভুল করছো। এটা বাস্তব এবং এখন তোমার আমার সাথে যেতে হবে। নারী কণ্ঠ শুনে মাথা তুলে সামনে তাকালো মায়া। 50 একটা প্রৌঢ়া তার সামনে দাঁড়িয়ে আছে। মুখে বেশ আভিজাত্যের ছাপ। পোশাক দেখে মনে হচ্ছে বিদেশি কেউ হবে। চেহারাতেও বাঙালির কোনো ছাপ নেই, অথচ স্পষ্ট বাংলায় বলছে। ঠিক হয়ে বসার চেষ্টা করলো মায়া, কিন্তু পায়ে টান লাগায় চোখ মুখ কুঁচকে ফেলল। মায়ার ব্যথা পাওয়া দেখতে পৌরাটি সবস্ত হয়ে গেল। তাড়াতাড়ি এসে মায়াকে ধরল। মায়াবিনী, তুমি ব্যথা পেয়েছো? কে আপনি? আর আমি মায়াবিনী নয়। মায়া? না, তুমি আমার মেয়ে মায়াবিনী। মায়ার কপালে ছোট একটা চুমু খেলো পৌরাটি। আমি আপনার মেয়ে নই, আপনার ভুল হচ্ছে। আমার মায়ের নাম হুসনে আরা। আপনি প্লিজ দয়া করে, ওই রুমে আমার স্বামী আছে, তাকে ডেকে দেন। দিহান তোমার স্বামী কোনো কালেই ছিল না। তোমাদের বিয়ে সব নাটক ছিল। দিহান তোমাকে ভোগ করেছে শুধু। এই এই আপনি কে এগুলো বলার? কোন সাহসে আমার স্বামীর সম্পর্কে বাজে কথা বলেন? ধীরে মায়াবিনী, আমি তোমার মা। মিথ্যাবাদী। কতক্ষণ ধরে মিথ্যা বলছে? আপনি মানসিক বিকারগ্রস্ত। আপনাকে এ রুমে দেখলে দিহান দেখবেন কি করে? দিহান, দিহান, দিহান। মায়ার ব্যাকুল কণ্ঠে ডাক দিহান শুনতে পেল কিনা কে জানে, কিন্তু তার ডাকে সাড়া দিল না। মায়াকে এভাবে নেওয়া যাবে না তা বেশ বুঝতে পারল পৌরাটি। তাই ফোন হাতে মেসেজ করে কাউকে রুমে আসতে বলল। একটু পরে আরিয়ান রুমে প্রবেশ করলো। আরিয়ানকে দেখে মায়া আরও জোরে জোরে দিহানকে ডাকা শুরু করলো। সেদিকে তোয়াক্কা না করে একটা ইঞ্জেকশন মায়ার শরীরে পুশ করে দিল আরিয়ান। থেমে থেমে মায়া গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে, অথচ তার ঠোঁটে তখনও একটা নামের জন্য নড়ছে, আর তা হচ্ছে দিহান। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।